হ্যালো গাইস, সো আজকে আমরা মে 2023 পেপার 1 সলভ করব। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কোশ্চেন হলো, দিস কোশ্চেন ইজ অ্যাবাউট রেডিও অ্যাক্টিভিটি। হুইচ অফ দিস ইজ দ্য ইউনিট অফ অ্যাক্টিভিটি? সো আমরা জানি রেডিও অ্যাক্টিভিটি ইউনিট হয় বিকিউ বা ব্যাকুলার। পার্ট বি তে বলেছে হুইচ অফ দিস ইজ কারেক্ট ডেসক্রিপশন অফ টার্ম হাফ লাইফ। সো অপশন এ তে আমার দেওয়া আছে টাইম টেকেন ফর দ্য অ্যাক্টিভিটি অফ আ সাবস্টেন্স টু হাফ, হুইচ ইজ কারেক্ট বিকজ আমরা জানি হাফ লাইফ মানে একটা সাবস্টেন্সের, ফর এক্সাম্পল একটা সাবস্টেন্সের 50 বিকিউ আছে। এখন এটা হাফ হতে ফর এক্সাম্পল আমার 6 সেকেন্ডস লাগে, তো বা 6 মিনিট লাগে। সো 6 মিনিটে আমার যদি 50 ব্যাকিউলো 25 হয়, এটাই আমার হাফ লাইফ। সো আমরা ফার্স্টের ডেফিনেশনটার সাথে এটা রিলেট করতে পারছি। পার্ট সি, a teacher demonstrate how the activity of a radioactive sample changes with time. The box gives the names of the different pieces of equipment. Complete the sentence using the word from the box. So the teacher measures time with a stopwatch. অবশ্যই এখানে বক্সের মধ্যে আমরা যতগুলো অপশন দেখব, এখানে কোনো অপশন দিয়ে আমরা টাইমটা মেজার করতে পারবো না উইদাউট স্টপওয়াচ, রাইট? এন্ড the teacher measures the count rate with a GM tube and a counter. So এখানেও সেম, GM tube we know যে আমরা কোনো কাউন্ট রেট বা অ্যাক্টিভিটি মেজার করতে গেলে আমাদের দুটো জিনিস লাগে, বা কাউন্ট রেট আর GM tube, right? Then moving on to the graph. The graph shows the teacher's result, count rates আর time. Draw a circle around the anomalous result. So আমি এখানে অলরেডি anomalous রেজাল্টের একটা সার্কেল ড্র করে রেখেছি, and ম্যাক্সিমাম টাইমে আমরা যে ভুলটা করি, we might draw a circle here and here, but this is wrong. কারণ এটা ভুল কেন আমি বলি। এখানে এ মার্কটা আমি নোটিস করে যদি দেখি, এ মার্কটা কিন্তু সব থেকে দূরে আর এগুলো হলো অনেক কাছাকাছি। আর আমাকে কিন্তু বলে দিছে যে এই গ্রাফটা হলো একটা বেস্ট ফিট গ্রাফ এন্ড উই নো যে বেস্ট ফিট গ্রাফে কখনো পয়েন্ট মানে নট নেসেসারিলি সব পয়েন্ট টাচ করতে হবে, ক্লোজ এনাফ থাকলেই হবে। সো সব থেকে ডিস্টেন্সে ছিল এ পয়েন্টটা, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান অ্যানোমালাস রেজাল্ট, রাইট? নাম্বার 3 তে বলেছে ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য হাফ লাইফ অফ দ্য রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল। সো আমি এখানে হাফ লাইফটা কিভাবে বের করব? আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখি, এই গ্রাফের মধ্যে অ্যাক্টিভিটিটা ছিল 50 ব্যাকুয়াল, ওকে? এখন 50 এর হাফ কত হয়? 25, রাইট? সো এখানে আমার 25 ছিল। সো 25 এর করেসপন্ডিং টাইমটা which is 15 সেকেন্ড, ওটাই কিন্তু আমার হাফ লাইফটা হবে অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটা, রাইট? সো 15 সেকেন্ড ইজ দ্য অ্যান্সার। পরে বলেছে গিভ আ রিজন ওয়াই টিচার শুড নট এক্সপেক্ট দ্য ডাটা পয়েন্ট টু লাই এক্স্যাক্টলি অন দ্য কার্ভ অফ বেস্ট ফিট। সো সি আমি এখানে কি বললাম যে বেস্ট ফিটে অলওয়েজ তোমার টাচ করে না, সব পয়েন্ট টাচ করবে না নট নেসেসারিলি। সো এটা কেন করবে না, এটার রিজন হতে পারে ভ্যারিয়াস টাইপ অফ রিজনস। ফর এক্সাম্পল, অনেক সময় ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সবসময় সেম থাকে না, রাইট? সো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের উপর এটা ভ্যারি করে আমাদের কাউন্ট রেটটা, রাইট? এন্ড আরেকটা যেটা হতে পারে, রেডিও অ্যাক্টিভ ডিকেটা খুবই র্যান্ডম একটা প্রসেস। তো এটা যে কোনো মুহূর্তে যেরকম ভাবে মানে কোনো স্পেসিফিক বা কোনো ফিক্সড কোনো দিকে ওদের হয় না। সো এটা খুবই র্যান্ডম হয়। সো আমরা যে কোনো এখানে একটা লিখবো যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মে ভ্যারি or radioactive decay is random, okay? Then number 2, a student investigate how the circuit in a filament lamp changes when the voltage across the lamp is varied, okay? Draw a circuit diagram the student could use in the investigation. So আমাকে বলছে যে স্টুডেন্টটা যে একটা ইনভেস্টিগেশন করবে যেখানে current in a filament lamp changes when the voltage across the lamp is varied. So আমি ফার্স্ট এখানে একটা ডায়াগ্রাম ড্র করব যেখানে আমার সেল থাকবে, সেল দিব এন্ড অ্যামিটার সিরিজে দিব, একটা সুইচ ইজ অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। বাট ফিলামেন্ট ল্যাম্প এটার অ্যাক্রস একটা ভোল্টমিটার আমরা বসাবো প্যারালেলে,
অ্যান্ড যেহেতু আমাদের বলছে যে ল্যাম্পটা ভ্যারি করবে, মানে when the voltage across the lamp is varied, তার মানে আমাদের একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দিতে হবে, রাইট? সো এখানে আমি একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ড্র করে দিয়েছি, রাইট? এখন পার্ট বি তে আমাকে বলছে দ্য গ্রাফ শোজ দ্য স্টুডেন্ট রেজাল্ট। এখানে একটা স্টুডেন্টের রেজাল্ট দিয়ে দিছে, ওয়াই এক্সিস এ কারেন্ট আছে এন্ড এক্স এক্সিস এ ভোল্টেজ আছে, রাইট? এখন আমি দেখি কি বলছে, describe the relationship between current and voltage shown on the graph. সো আমাদের এখানে বলতে বলছে যে কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপটা কি। তো অ্যাজ উই ক্যান সি যে গ্রাফটা কিন্তু একটা কার্ভ, এটা কোনো স্ট্রেট লাইন না। সো যদি স্ট্রেট লাইন হতো আমরা বলতে পারতাম যে এটা প্রপোর্শনাল বা লিনিয়ার, রাইট? স্ট্রেট লাইন ফ্রম দ্য অরিজিন হলে আমরা বলতে পারতাম ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এটাকে আমরা বলতে পারতাম লিনিয়ার। অ্যাজ আমি এখন একটা জিনিস খেয়াল করব, আমার এখানে মার্কস হলো 2, রাইট? তো আমি একটা পয়েন্ট পেলাম যে এটা হলো নন লিনিয়ার রিলেশনশিপ, কারণ গ্রাফটা স্ট্রেট লাইন নাই, এটা কার্ভ আছে। সো একটা পয়েন্ট হলো নন লিনিয়ার। অ্যান্ড আরেকটা পয়েন্ট আমরা কি দিতে পারি, আচ্ছা আমরা যদি নোটিস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ কারেন্ট যত বাড়তেছে ভোল্টেজও কিন্তু ততই বাড়তেছে। সো এটা আমাদের সেকেন্ড পয়েন্ট হতে পারে না যে কারেন্ট আর ভোল্টেজটা এখন এদিকে ডিরেক্টলি প্রপোর্শনাল, সরি, কারেন্ট এন্ড ভোল্টেজ এখানে হলো কারেন্ট বাড়লে ভোল্টেজও বাড়ছে, কারেন্ট ইনক্রিজ করলে ভোল্টেজও ইনক্রিজ করছে, রাইট? সো এখানে আমরা কিভাবে লিখতে পারি, as the current is increasing the voltage is also increasing, the graph has non-linear relation. Okay, part 2, state the formula linking resistance, voltage and current. So we know voltage is equals to IR. এখানে আমাকে বলছে part 3 তে use the graph to determine the resistance of the filament lamp when the voltage across the lamp is 7.2 volt. তো আমরা জানি যে V is equals to IR. সো এখানে যদি আরটাকে আমরা সাবজেক্ট করি, ইকুয়েশনটা হবে V ডিভাইডেড বাই I. সো এখানে আমি ভোল্টেজটা অলরেডি জানি 7.2, তো কারেন্টটা আমি গ্রাফ থেকে বের করে নিব। এই যে এখানে হলো, এই যে এটা হলো 7, এখানে পার বক্স এটা হলো 7, আর এখানে পার বক্স হলো 0.02 করে, ঠিক আছে? তাহলে এটা যদি 7.2 থাকে, আমি এটা করেসপন্ডিং কারেন্টটা দেখি। সো এখানে ছিল এটা, রাইট? এটা করেসপন্ডিং কারেন্টটা হলো 2.4। সো এখানে আমি 2.4 দিয়ে ডিভাইড করে আমার রেজিস্ট্যান্স আসছে 3 ohms। Question number 3. A family has a television set. The television set has a low mode called standby. When on standby, the power rating of the television set is 0.27 watt. Calculate the energy transfer to the television set on standby in 12 hours. So we know the formula E is equals to PT. Energy transfer is equals to power into time. তো এখানে আমি ফার্স্টে ওয়াট ইনটু 12, এখন আমি বলি 12 আওয়ার্স এ আছে। সো আওয়ার্স ইজ নট এন স্ট্যান্ডার্ড ইউনিট, তো আমাদের এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমরা কি করেছি, এখানে 12 into 60 into 60. So therefore we will get an answer of 11,664 joules. Okay. Part B. In normal use, the current in the television set is 0.31 amp. Explain how a fuse works to protect the television set if there is a fault. আচ্ছা, সো আমরা সবাই জানি যে ফিউজ কিভাবে হেল্প করে একটা অ্যাপ্লায়েন্সকে ড্যামেজের থেকে বাঁচাতে। সো ফিউজ বেসিক্যালি একটা থিন মেটাল ওয়্যার, যেটা মেল্ট হয়ে যায় যখন কারেন্টটা তার লিমিট এক্সিস্ট করে, তখন ফিউজটা মেল্ট হয়ে সার্কিটটাকে ব্রেক করে দেয়, which makes the circuit incomplete. Okay, and ইনকমপ্লিট হয়ে গেলে কারেন্ট আর ওই সার্কিটের মধ্যে ফ্লো করতে পারে না। সো এটার অ্যান্সার কি, when current exceeds the fuse rating,
The thin metal wire in the fuse melts and breaks the circuit so that the device is isolated. Part 2. Explain why a 13 amps fuse is not appropriate choice of fuse to use in the plug of this television set. আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখি আগে। টেলিভিশন সেটের নর্মাল ইউজটা কত? কারেন্ট 0.31, রাইট? আর এখানে আমাকে বলছে যে 13 এর ফিউজ কেন অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে কোথায় 0.31 আর কোথায় 13 এম। ঠিক আছে, 13 এম। তো এটার সাথে এটার ডিস্টেন্সটা কিন্তু অনেক। আর তার মানে যখন ফিউজিং মানে কারেন্টের রেটটা যদি বেশিও হয় তখনও সার্কিটটা ব্রেক করবে না, কারণ 13 amps is really high compared to the normal uses of current the TV set is needed. Okay, তার মানে এখানে আমি অ্যানসারটা কিভাবে লিখবো? The rating is very high compared to the normal current uses, so current would still flow if there is a fault in the circuit. Okay, moving on to question number 4. Ground penetrating at radar GPR uses radio waves to detect changes in material underground. Set the formula linking speed, frequency, and wavelength of a wave. We know speed is equals to frequency into wavelength. Part 2 te bolche GPR radio waves has a frequency of 170 megahertz. The speed of the radio is 3 into 10 to the power 8 meter per second. Sorry. Calculate the wavelength of the wave. So wavelength আমাদের calculate করতে বলছে। To calculate the wavelength, first we need to rearrange the equation of speed is equals to frequency into wavelength. Then according to the formula আমরা স্পিডটা আমরা ইনপুট করে দিলাম, এবং আমাদের যে ফ্রিকোয়েন্সিটা ছিল এটা ছিল মেগা হার্টসে। তো হার্টসে কনভার্ট করার জন্য উই নিড টু মাল্টিপ্লাই ইট বাই 10 to the power 6. ওকে, দেন অ্যান্সার আসবে আমাদের 1.76 মিটার। Part B. The radio wave passes through the ground and refracts at the boundary between soil and rock. The diagram shows three wave front of the wave before and after refraction. The wave is also reflected at the boundary between the soil and the rock. Complete the diagram to show three wave fronts after the wave has been refracted at the boundary. So এখানে আমাকে বলছে একটা ডায়াগ্রাম ছিল, এই ডায়াগ্রামটাকে আমাদের বলছে ড্র করতে আবার, কারণ এখানের এই ওয়েভটা রিফ্লেক্ট করছে বাউন্ডারিতে। তাহলে আমরা ফার্স্ট একটা স্ট্রেট লাইন মানে নর্মাল লাইন draw করে ফেলবো। My line is not straight, but still I tried to make it as straight as possible. You guys will try to make it draw it with using a ruler. তো দেন আমরা এখানে নর্মালের সাথে সেম অ্যাঙ্গেল রেখে এখানে আরেকটা লাইন ড্র করব এবং সেম এরকম তিনটা ওয়েভ ফ্রন্ট ড্র করে দিব। ওকে, এখানে আমাদের পার্ট 2 তে বলছে explain why the radio wave passing through the rock have a smaller wavelength than the radio passing through the soil. এখানে আমাদের বলতেছে যে রেডিও ওয়েভ এখানে যে এই ওয়েভটা এই বাউন্ডারি মানে এটা সয়েল ছিল, সয়েল থেকে যখন রকে যাচ্ছে তখন ওর এই ওয়েভলেন্থটা এই ওয়েভ ফ্রন্টটা কেন ছোট হয়ে যাচ্ছে। সো আমি একটা কথা বলি, সয়েল হলো লেস ডেন্স মিডিয়াম and rock হচ্ছে more dense medium. তো এখন আমরা অ্যানসারটা পড়ি। The rock is more optically dense than the soil, so when the wave goes from a less dense to a more dense medium, the wave slows down and bends towards the normal. The frequency of the wave remains constant, so as v is equals to f lambda. When speed decreases, wavelength also decreases. তার মানে এখানে আমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেহেতু চেঞ্জ ইন মিডিয়াম হচ্ছে মোর লেস ডেন্স থেকে মোর ডেন্সে মিডিয়ামে যাচ্ছে, তাহলে এখানে ওয়েভ ফ্রন্ট গুলা
স্লো ডাউন করবে আর নর্মালের টুয়ার্ডস বেন্ড করবে, ঠিক আছে? মুভিং অন টু কোশ্চেন নাম্বার 5. The drawing shows a camel and a person in a desert. Question A. Describe a method you could use to find the pressure a person exert on the ground when standing on 2 feet. So, আমাদের pressure বের করতে হলে we know the formula P is pressure is equals to force divided by area, right? তো pressure বের করতে হলে আগে আমাদের force এবং area বের করতে হবে, and we know যে কোনো unusual শেপের এরিয়া বের করতে হলে আমরা একটা গ্রাফ পেপারের মধ্যে বক্স কাউন্ট করে ওটার এরিয়া বের করি, দেন আমরা ওই এরিয়া কাউন্ট করে আমাদের ইকুয়েশনের মধ্যে ইনজেক্ট করি। সো এখানে আমরা কি করতে পারি, প্রসিডিউরটা কি হতে পারে? মেজার দ্য টোটাল এরিয়া অফ বোথ ফিট ইন কন্টাক্ট উইথ দ্য গ্রাউন্ড বাই প্লেসিং বোথ ফিট অন আ গ্রাফ পেপার, drawing around the feet and counting the number of square to get the area, then measure the weight of the person using a scale. আচ্ছা, সো আমরা একটা স্কেল ইউজ করে পার্সনটার ওয়েট মেজার করব, এন্ড যেহেতু আমাদের এই ওয়েটটাকে ফোর্সে কনভার্ট মানে করতে হবে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব যে ওয়েট ইজ ইকুয়ালস টু মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, মানে ম্যাস যা হবে ওটার সাথে ইনটু 10 মাল্টিপ্লাই করে দিব, রাইট? তারপরে ফাইনালি ফাইন্ড দ্য প্রেসার ইউজিং প্রেসার ইজ ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। Moving on to part B, the total area of contact of the camel's feet with the ground is 1300 centimeters square. The mass of the camel is 660 kg. Calculate the pressure this camel exert on the ground. So we know that P is equals to, pressure is equals to force divided by area. As I have said before, the pressure আমার scale মানে first percenter scale মানে এটা ওয়েট ছিল, তো ওয়েট থেকে ফোর্সে কনভার্ট করতে হলে আমার 660 ইনটু 10 করতে হবে, কারণ ওয়েটের ফর্মুলা হলো W is equals to mg, mass into gravitational field strength. ওকে, দেন আমরা সব ইনফরমেশন ইকুয়েশনের মধ্যে ইনজেক্ট করার পরে আমাদের অ্যান্সার এসেছে 5.08 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, moving on to question number 6. The photograph shows an X-ray image of a person's knee. The person has had part of their knee replaced. X-ray are part of electromagnetic spectrum. All electromagnetic spectrum waves are transverse wave and transfer energy. State another properties that all electromagnetic waves have in common. So এখানে আমাকে অলরেডি বলে দিছে যে all electromagnetic waves are transfer wave আর তারা সবাই এনার্জি ট্রান্সফার করে। সো এই দুইটা বাদে আমাদের যে কোনো একটা লিখতে হবে। সো হিয়ার আই চুজ টু রোট they travel at same speed in vacuum, বা এটাও আমরা লিখতে পারি এখানে যে So, moving to question number 2, state a harmful effect of excessive exposure to X-ray. So, একটা harmful effect বলতে বলছে যে X-ray তে বেশি এক্সপোজ হলে কি হতে পারে। So, we know যে এটা সেল মিউটেশন কজ করতে পারে। So, it can cause cell mutation. 3 তে বলেছে describe the difference between transverse waves and longitudinal wave. You may draw a diagram to help your answer. So, এখানে আমাদের ডায়াগ্রামটা কিন্তু ড্র করা অপশনাল, বাট ফর সেফটি আমি অলওয়েজ ডায়াগ্রাম এন্ড কোশ্চেন দুটোটাই লিখতাম। ওকে, সো এখানে আমি লংগিটিউডিনাল ওয়েভের ডায়াগ্রামটা ড্র করেছি, কম্প্রেশন, রেয়ারফেশন, এন্ড অবভিয়াসলি আমাদের এগুলা লেবেল করে দিতে হবে যে মোশনের ডিরেকশন, তারপর কম্প্রেশন, রেয়ারফেশন, এগুলো সবসময় লেবেল করে দিতে হবে। সো এটা বেসিক্যালি বোঝানোর কিছু নাই। উই নো যে ট্রান্সফার ওয়েভস অলওয়েজ ট্রাভেলস পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ অসিলেশন।
Okay. Whereas longitudinal wave travels parallelly to the direction of motion. Part B. The diagram shows a part of the knee called the platilla. The platilla has been removed from a person's knees. The platilla is a small irregular shaped bone that is denser than water. Describe how to find the mass and volume of the platilla bone. So আমরা জানি density is equals to mass divided by volume, right? এখন আমরা যদি কোনো irregular শেপের ডেনসিটি বের করতে চাই, তো ওটার জন্য আমাদের ডিসপ্লেসমেন্ট মেথড ইউজ করতে হয়। তো এখানে আমরা ফার্স্টে যেটা করব, আগে আমরা বের করি যে ডেসক্রাইব হাউ টু ফাইন্ড। এখানে আমাদের বলছে যে ম্যাস এবং ভলিউম কিভাবে বের করতে পারবো। সো টু ফাইন্ড ম্যাস এন্ড ভলিউম আমাদের ফার্স্টে একটা ব্যালেন্স, ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে ম্যাসটাকে বের করতে হবে। আর ভলিউম বের করার জন্য আমার ডিসপ্লেসমেন্ট, সরি ডেনসিটি না, ভলিউম বের করার জন্য আমার অলওয়েজ একটা ডিসপ্লেসমেন্ট মেথড ইউজ করতে হবে, বিকজ ইটস অ্যান ইরেগুলার শেপ, রাইট? So এখানে find the mass using a balance, find the volume using the displacement method by fully submerging it in the measuring cylinder, measure the initial and final volumes on the measuring cylinder by reading at eye level, and then finding the difference to get the volume. So basically এখানে বলছে, for example, এখানে যদি একটা ক্রুশিবল হয় বা একটা বিকার হয়, এই বিকারের মধ্যে ফার্স্টে যদি আমার ইনিশিয়াল লেভেলে ওয়াটার যদি এখানে থাকে, ওই প্ল্যাটিলেটা দেওয়ার পরে ওয়াটার লেভেল রাইজ করে এখানে আসবে। সো আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখানে ফর এক্সাম্পল ওয়াটার লেভেলটা যদি 10 থাকে আর এখানে যদি ভলিউমটা 5 থাকে, তাহলে 10 মাইনাস 5 এটাই আমার ভলিউমটা না, 10 মাইনাস 5 which is 5, 5 is আমার ভলিউম। ওকে। Part C. A scientist finds the volume and mass of a platilla. The mass of a platilla is 17 gram. The volume of a platilla is 13 centimeter cube. Calculate the density of the platilla. Give your answer to two significant figure. So এখানে আমি হাইলাইট করে রেখেছি two significant figure, কারণ most of the time আমরা যে মিস্টেকটা করি সেটা হলো আমরা এই জিনিসটা ইগনোর করে যাই, and আমরা টু সিগনিফিকেন্ট ফিগার না রেখে থ্রি সিগনিফিকেন্ট বা আরো কমে রাখি। সো এটা আমরা করব না। সো এটা জাস্ট বেসিক ফর্মুলা, ডেনসিটি ইজ ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই ভলিউম। সো 17 divided by 13 is equals to 1.3. Question number 7. The circuit diagram shows a motor supply, switch and variable resistor connected in a series. The switch is open and the motor is not moving. State how much energy is in the kinetic energy store of the motor. So এটা একটা কমন সেন্স, এটা অবভিয়াসলি জিরো হবে, কারণ এখানে কোনো কারেন্ট হচ্ছে না and the motor is not moving. And what is kinetic energy? Kinetic energy মানে কি? মুভিং এনার্জি, এটাই তো কাইনেটিক এনার্জি, রাইট? সো যদি মোটরটা মুভি না করে তাহলে তো ওখানে কোনো কাইনেটিক এনার্জি থাকবেই না। সো অ্যান্সার ইজ 0. The switch is closed. The motor takes 0.24 seconds to reach its maximum speed of rotation. The mean current in the motor is 3.9 A. The voltage across the motor is 7.1 V. Show that work done on the motor during the 0.4 second is about 12 joule. So এখানে আমরা জানি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এনার্জি ট্রান্সফার। সো আমরা এনার্জি ট্রান্সফারের ফর্মুলাটা ইউজ করব যে ই ইজ ইকুয়ালস টু, যেহেতু এখানে ওয়ার্ক ডান আমাকে বের করতে বলছে, সো আমি জানি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এনার্জি ট্রান্সফার। সো এনার্জি ট্রান্সফারের ফর্মুলা কি? আই ইজ ইকুয়ালস টু আই ভিটি, রাইট? কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। সো উই নো দ্য কারেন্ট which is 3.9 A. We also know the voltage 7.1 volt, and we also know the time which is 0.4, and আমরা এখানে পাই 11.6 which is approximately 12 joule. Moving on to part C, complete the Sankey diagram for the electric motor during the 0.42 seconds by giving the missing information. So এখানে আমাকে কি বলছিল? ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার টু মোটর ড্যাশ ফ্রম ব্যাটারি 12 joule. তো আমরা জানি যে এনার্জিটা মোটর থেকে ইলেকট্রিক্যালি ট্রান্সফার হবে, রাইট? দেন কাইনেটিক এনার্জি স্টোর অফ মোটর এখানে জুল দেওয়া আছে। সো এখানে আমি কি লিখবো? একটা নাম্বার হবে, এটা তো ফর শিওর কজ এখানে জুল দেওয়া আছে। সো এটা বোঝার জন্য আমি এখানে দেখি কি লেখা আছে, স্টোর অফ সারাউন্ডিং 2 জুল। সো
টোটাল ছিল আমার 12 জুল, রাইট? 12 জুলের থেকে যদি আমার সারাউন্ডিং এ 2 জুল চলে যায়, তাহলে আমার কাইনেটিক এনার্জি কত থাকবে? 10 জুল, রাইট? সো 10 জুল। দেন ওয়েস্ট এনার্জিটা অবশ্যই থার্মাল এনার্জি হবে, বিকজ এটা মুভ করতেছে। সো উই নো যে সারাউন্ডিং এ থার্মাল এনার্জিটাই ওয়েস্ট হয় ম্যাক্সিমাম। পার্ট ডিতে বলছে ইউজ দ্য স্যানকি ডায়াগ্রাম টু ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং দ্য মোটর টু ইটস ম্যাক্সিমাম স্পিড অফ রোটেশন। সো এফিসিয়েন্সি থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো? উই নো দ্য ফর্মুলা ফর এফিসিয়েন্সি, which is useful energy output divided by total energy output into 100%, রাইট? সো আমি অলরেডি জানি যে আমার ইউজফুল এনার্জি হলো 10 জুল and টোটাল এনার্জি হলো 12 জুল। ইনটু 100 করে দিলে we get a number of 83.3%. Moving on to question number 8. In some countries, snow can fall and collect on the ground. Diagram 1 shows that after the snow has fallen, the sky can be clear, leaving the snow directly exposed to the sun. Acha, explain why the white snow will take a long time to melt even though directly exposed to the sun. আচ্ছা, এটা খুবই একটা ইজি কোশ্চেন, এন্ড আমরা এখানে যদি কমন সেন্স ইউজ করি এটা আরো ইজি হয়ে যাবে। উই নো যে হোয়াইট অবজেক্ট এগুলা গুড রিফ্লেক্টর এন্ড পোর অ্যাবজর্ভার, যে কারণে এটা সহজে মেল্ট হবে না বা মেল্ট হতে টাইম লাগবে। Part B তে কি বলছে? Diagram 2 shows a different piece of ground that has a metal drain cover. If the snow lands on metal, the snow takes a shorter time to melt. Explain why the snow melts in a shorter time on the metal drain cover. আচ্ছা, first of all, metal drain cover টা একটা good conductor of heat. ওকে, সো সান থেকে মেটালটা ডিরেক্টলি হিটটাকে নিতেছে বা অ্যাবজর্ব করতেছে, যে কারণে যখন we know snow is obviously cooler than metal drain cover, তো যখন হট সারফেসের মধ্যে স্নোটা পড়তেছে তখন স্নোটা মেল্ট হয়ে যেতেছে, তার মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে ড্রেনের কভার থেকে স্নোতে। সো অ্যান্সারটা কি হবে? দ্য মেটাল ড্রেন কভার ইজ ওয়ার্মার দেন স্নো অ্যান্ড ইজ আ গুড কন্ডাক্টর অফ হিট, সো এনার্জি ট্রান্সফার ফ্রম ড্রেন কভার টু স্নো। Part C. Explain how a convection current above the snow increases the time taken for the snow to melt. আচ্ছা, আমরা জানি যে কনভেকশন কারেন্টটা কি? কনভেকশন কারেন্ট হলো বেসিক্যালি হট এয়ার যেগুলো থাকে এগুলো উপরে উঠে যায়, এবং কোল্ড এয়ার যেগুলো থাকে ওগুলা ভ্যাকিউম ফিল আপ করতে, যে হট এয়ার গুলা যে ভ্যাকিউম ক্রিয়েট করে এগুলো ফিল আপ করতে এগুলো আবার নিচে আসে। সো বেসিক্যালি এখানে কি হয়? দ্য ওয়ার্ম এয়ার রাইজেস অ্যান্ড দ্য কোল্ড এয়ার বিকামস কোল্ড এয়ার কামস নিয়ার দ্য স্নো, which reduces the heat transfer from air to snow. Okay. Question number 9. A manometer is a device that can be used to measure the pressure difference between gas from a gas tap and the atmosphere. When a gas tap is connected to the manometer, the liquid in the manometer moves due to the additional pressure of the gas. Manometer liquid gas from gas tap. Okay, difference দেওয়া আছে একটা। Before connecting gas tap, after connecting gas tap. The pressure difference is linked to the difference in height of two surfaces of liquid by formula. Pressure difference is equals to density into gravitational field strength into height difference. The height difference between the two surfaces is 0.09 meter. Calculate the pressure difference between the gas from the gas tap and from the atmosphere. So এখানে সিম্পলি আমাদের ফর্মুলা ওয়াইজ আমাদের ম্যাথ করতে হবে। সো ফর্মুলাতে আমার প্রেসার ডেনসিটি, দেন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ এন্ড হাইট ডিফারেন্স লাগতো। সো এখানে ডেনসিটি দেওয়া ছিল, এখানে আমি ডেনসিটি ইনপুট করেছি, এন্ড উই নো যে জি এর ভ্যালু 10 হবে এন্ড হাইট ডিফারেন্স ইজ 0.094। সো অ্যান্সার ইজ 13,160 প্যাসকেল। Part B তে আমাকে বলছে the graph shows how the velocity of the surface of the liquid changes with time from the gas tap is when the gas tap is open to when the water level stop moving. So এখানে একটা গ্রাফ দিয়ে দিছে, এখানে আমাকে বলছে use the graph to show that distance traveled by the surface of the liquid is 4.7 centimeter. So we know যে velocity time গ্রাফে gradient হলো acceleration আর area under the graph আমাদের ডিস্টেন্স দেয়, রাইট? তো আমি এখানে ফর্মুলা ইউজ করব অ্যাজ এ শেপটা হলো একটা রেড ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেলের এরিয়া
আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সো হাফ বেস হলো আমার 0.20 আর হাইট হলো আমার আফটার ক্যালকুলেটিং আমরা হাইটটা পেয়েছি 47, so answer is 4.7 centimeter shown. Calculate the acceleration of the surface of the liquid. So আমি জানি it velocity time graph এর acceleration বের করব আমরা gradient দিয়ে, so আমি এখানে কি করব v minus u divided by t, তাহলে আমি অ্যাক্সেলারেশন পাবো। সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সো ফাইনাল ছিল 0 আর ইনিশিয়াল ছিল 47 ডিভাইডেড বাই 0.2, আমাদের এখানে অ্যানসারটা আসবে মাইনাসে, বিকজ এটা একটা নেগেটিভ অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন আমরা বলতে পারি, নেগেটিভ স্লোপ। সো ইয়া -235 centimeter per second square. Explain how the gas pressure changes if the temperature of the air increases. You should use ideas about particle in your answer. Okay, so এখানে আমাকে যেটা বলছে যে টেম্পারেচার বাড়ালে গ্যাসের মুভমেন্টটা বা প্রেসারটা, গ্যাসের প্রেসারটা কিভাবে চেঞ্জ হয় বা বাড়ে। তো আমরা এটা হলো বেসিক কেমিস্ট্রি নলেজ দিয়ে যদি আমরা বলি যে as the temperature increases the movement of the particle will increase, তার মানে যদি টেম্পারেচারটা বাড়ে পার্টিকেলের মুভমেন্টটাও কিন্তু বাড়বে, যে কারণে ওরা কিন্তু পার্টিকেলস গুলো এখন মোর ফ্রিকুয়েন্টলি কোলাইড করবে অ্যান্ড গ্রেটার প্রেসার নিয়ে ওয়ালের মধ্যে কোলাইড করবে, যে কারণে প্রেসারটা বেড়ে যাবে। যেহেতু এখানে 3 মার্কস ছিল এই কারণে আমি এখানে ফর্মুলাটা দিয়ে রিলেট করাই নাই, বাট মেক শিওর টু অ্যাড দ্য ইনফরমেশন অফ ফর্মুলা, কারণ উই শুড অলওয়েজ প্লে সেফ। যাই হোক, সো আই হোপ ইউ গেট ইট। Moving on to question number 10. A student investigate how the time taken for a ball to roll down a slope changes with the distance from the bottom of the slope. This is the student's method. Place a ball on a slope of 10 centimeter. From the bottom of the slope, release the ball and start a stopwatch. Stop the stopwatch when the ball arrives at the bottom of the slope. Record the time taken for the ball to roll down the slope. Repeat for different distances from the bottom of the slope. Complete the table by placing a tick to show which variable are the independent, dependent and control in this investigation. Okay, so first আমাদের যেটা জানতে হবে তিনটা টার্ম, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এন্ড কন্ট্রোল ভ্যারিয়েবল। সো ইন্ডিপেন্ডেন্ট মানে হলো এমন একটা ভ্যারিয়েবল যেটা হলো কারোর উপর ডিপেন্ড ছাড়াই চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হলো এটার উপর ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, এন্ড কন্ট্রোল ভ্যারিয়েবলটা হলো যেটা আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, সো এখানে আমাদের যেটা বলে দিছে সারফেস অফ দ্য স্লোপ, অ্যাঙ্গেল অফ দ্য স্লোপ, ডিস্টেন্স ট্রাভেল এন্ড টাইম টেকেন। এখানে আমাকে কি বলছে, প্লেস আ বল অন দ্য স্লোপ 10 সেন্টিমিটার ফ্রম দ্য বটম অফ দ্য স্লোপ। আচ্ছা, আমি যদি বলি সারফেস অফ দ্য স্লোপ, সো সারফেস অফ দ্য স্লোপ কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো, সো ইটস আ কন্ট্রোল ভ্যারিয়েবল। অ্যাঙ্গেল অফ দ্য স্লোপ ওটাও আমরা কন্ট্রোল করতে পারবো, সো দিস ইজ অলসো এন কন্ট্রোল ভ্যারিয়েবল। ডিস্টেন্স ট্রাভেল, সো এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বিকজ ইট ডিপেন্ডস অন মি যে আমি কোন পয়েন্ট থেকে বলটাকে ছাড়বো। সো আমি কিন্তু বলটাকে এখান থেকেও ছাড়তে পারি, এখান থেকেও ছাড়তে পারি বা এখান থেকেও ছাড়তে পারি। সো দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। And time taken is a dependent variable because আমার ডিস্টেন্সের উপরই ডিপেন্ড করে আমার টাইমটা হবে। যদি আমি এখান থেকে ছাড়ি তাহলে বলটা এন্ড পয়েন্টে রিচ করতে কম টাইম লাগবে, এখান থেকে ছাড়লে বেশি পয়েন্ট লাগবে। তার মানে কি ডিস্টেন্সটাই ম্যাটার করতেছে টাইমের উপর, রাইট? ওকে, পার্ট বি তে বলছে the table shows the student result, plot the students data on the grid, draw a best fit curve. সো আমি এখানে ফার্স্টে প্লট করে নিছি, সি এখানে আমার প্লট করা আছে, সো এখানে আমার প্লট করা আছে। যেহেতু এটা একটা বেস্ট ফিট কার্ভ বলতে বলছে, দ্যাটস ওয়াই আমার সবগুলো পয়েন্ট ম্যাচ হয় নাই, বাট দিস ইজ মেবি বিকজ আমি পিডিএফ এ করতেছি, বাট তোমরা যখন কপিতে করবো হোপফুলি এটা একটা ভালো কার্ভ হবে। Question number 3 তে আমাকে বলছে the student concludes that the result obey this relationship, distance divided by time square is equals to constant.
use the students data to deduce whether the students result support this conclusion. So এখানে স্টুডেন্টটা বলতেছে যে এই গ্রাফটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে। তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা দিয়ে দিছে যে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম স্কয়ার টি স্কয়ার ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটার জন্য আমি কি করব, ফার্স্টে গ্রাফ থেকে আমি দুইটা ভ্যালু পিক করব, ঠিক আছে। সো আমি ফার্স্ট ভ্যালু পিক করি যে 10, করেসপন্ডিং দুইটা ভ্যালু পিক করি। তো আমি এখানে 10 আর 41 একটা পিক করলাম, 0.41 একটা পিক করেছি, আরেকটা পিক করেছি আমি 20 অ্যান্ড 0.58। তো এটা দিয়ে আমি যখন ক্যালকুলেট করলাম এই ফর্মুলাতে ইনপুট করে, তখন আমি দুইটা ভ্যালু পাই কোয়াইট সিমিলার, বেশি ডিফারেন্স নাই। সো যেহেতু এখানে বেশি ডিফারেন্স নাই, তো আমরা এখানে কি বলবো যে হ্যাঁ স্টুডেন্টের কনক্লুশনটা কারেক্ট, কারণ এই দুটা ভ্যালু ইকুয়াল টু সিগনিফিকেন্ট ফিগার, মানে টু সিগনিফিকেন্ট ফিগারে স্টুডেন্টের ভ্যালুটা কিন্তু ইকুয়ালি হয়। Moving on to question number 11, diagram 1 shows a light emitting diode, LED and a resistor in series with a cell and an ammeter. The voltage across the LED is 0.63 volt. Calculate the current in the circuit. Give your answer in milliamps. আচ্ছা, সো উই নো দ্য ফর্মুলা V is equals to IR. সো এখান থেকে যদি আমি কারেন্টটাকে সাবজেক্ট করি, তাহলে V ডিভাইডেড বাই R, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হবে। সো যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, উই নো সিরিজ সার্কিটে ভোল্টেজ সেম থাকে না। সো এটা যদি আমার টোটাল ভোল্টেজ হয়, আর এখানে এই রেজিস্টরটা যদি আমার 0.363 ভোল্ট ইউজ করে, তাহলে আমি এলইডি যদি আমার 0.63 রেজিস্টার ইউজ করে, তাহলে আমি এই রেজিস্টার কিভাবে বের করব। সো এটা বের করার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে, V2 বের করার জন্য 1.5 মাইনাস 0.63, তারপর এটা আমি যে অ্যান্সারটা পাবো, যে একটা ভোল্টেজ পাবো নিউ, সো ওইটাকে আমি কারেন্টের ফর্মুলায় ইনপুট করে একটা answer পাবো, which is 87 by 9500। সো এখানে আমাদের বলছে give your answer in milliamps। সো এখানে আমার amps এ ছিল, সো milliamps এ কনভার্ট করতে হলে ইনটু 1000 করতে হবে। সো ইনটু 1000 করার পর আমার অ্যান্সার আছে 9.2 milliamps। Moving on to part B, diagram 2 shows a second LED and an extra resistor connected in parallel with the cell. এখানে একটা parallel circuit draw করা আছে। The resistor and the LED are the same as the component in diagram 1. The resistor are identical and two LEDs are identical. Explain how the ammeter readings will change. আচ্ছা, সো এখানে আমাকে বলে দিছে যে এগুলা হলো আইডেন্টিক্যাল, রেজিস্টার্স গুলো আইডেন্টিক্যাল। সো এটাও যদি 95 হয়, as we can see it in diagram 1, diagram 1 এ এটা রেজিস্ট্যান্স ছিল 95। সো এখানেও এটা রেজিস্ট্যান্স হবে 95, এটা যদি 95 হয়, এটাও 95 হবে, cuz they are identical। সো এখানে আমরা একটা জিনিস জানি, একটা ফর্মুলা জানি যে রেজিস্ট্যান্স প্যারালাল সার্কিটে হাফ হয়ে যায়, বিকজ we know 1 by R is equals to 1 by R1 plus 1 by R2 is equals to, সো আমি 1/95 প্লাস 1/95 যদি লিখি, ইভেনচুয়ালি আমার আনসার 0.02। সো দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সটা কিন্তু আমার কমে গেছে। সো এখানে আমি কি লিখবো, রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে অ্যামিটারে মানে এখন কিন্তু সার্কিটের মধ্যে আরো বেশি কারেন্ট ফ্লো করতে পারবে। যদি বেশি কারেন্ট ফ্লো করতে পারে, তাহলে অ্যামিটারের রিডিংটাও বেশি আসবে। সো এখানে আমি এটাই লিখেছি যে as the resistance of the circuit is now half, the voltage across the branches are same as previous, the total current flow will be double, the ammeter reading will be double too. Okay. Question number 12. A device named a metal detector can be used to find metal buried underground. Transmitter coil, receiver coil. The metal detector has two circuits, each containing a coil of copper wire. Diagram 1 shows the current for the transmitter coil. Suggests why there is magnetic field around the transmitter coil. আচ্ছা, তো এখানে বলতেছে ট্রান্সমিটার কয়েলের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড কেন প্রডিউস হয়েছে। অবশ্যই আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড তখনই প্রডিউস হবে যখন সেখানে কারেন্ট থাকবে। সো অ্যান্সারটা হবে বিকজ দেয়ার ইজ কারেন্ট ইন দ্য কয়েল। পার্ট বি তে আমাকে কি বলছে, দ্য সেল সাপ্লাইড ডিরেক্ট কারেন্ট ডিসি, the electronic in
Diagram 1 changes the direct current into alternating current in the coil. Describe the difference between direct current and alternating current. মানে আমার AC current আর DC কারেন্টের ডিফারেন্সটা বলতে বলছে। সো উই নো যে DC কারেন্ট হলো ডিরেক্ট কারেন্ট, মানে ওয়ান ডিরেকশনে যায়, আর AC কারেন্ট হলো ডিরেকশনটা চেঞ্জ করে কন্টিনিউয়াসলি। ওকে, পার্ট 2 তে কি বলছে? Alternating current is applied to the transmitter coil. Diagram 2 shows a gold ring in the soil below the metal detector. Explain why there is an alternating current in the gold ring. আচ্ছা, এখানে আমাকে বলতে বলছে যে গোল্ড রিংটার মধ্যে কেন অল্টারনেটিং কারেন্ট আছে। দেখো, since AC is supplied to the transmitter coil, a changing magnetic field produced around it. তো আমরা যদি এখানে ডিসি কারেন্টটা ইউজ করতাম, এখানে কিন্তু আমরা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটা পাইতাম না, এন্ড ভোল্টেজ যে কারণে ইনডিউসও হতো না। তাহলে গোল্ড রিংটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কাট করতে পারতো না, আর ভোল্টেজও ইনডিউস হতো না। দ্যাটস ওয়াই উই আর ইউজিং এসি কারেন্ট, ঠিক আছে? সো the gold ring cuts the field line from the changing magnetic field which induces a voltage in the gold ring. Part C. Diagram 3 shows the circuit for the receiver coil, loudspeaker. As the current for the alternating current in the gold ring, there is an alternating current in the receiving coil. Explain how an alternating current in the receiving coil causes the sound to be emitted from the loudspeaker. ওকে, সো এখানে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, লাউডস্পিকারের কনসেপ্টটাই লিখে দিতে হবে। সো এই রিসিভারের থেকে একটা ওয়েভ লাউডস্পিকারে যাচ্ছে। সো এটা কিভাবে যাচ্ছে? যেহেতু এখানে একটা অল্টারনেটিং কারেন্ট আছে, যেটা হলো লাউডস্পিকারের এখানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড হয় আর এখানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, সো এই ফিল্ড লাইন গুলাকে ইন্টারঅ্যাক্ট করতেছে, যে কারণে ম্যাগনেটিক ফিল্ডটা কাট হচ্ছে। কাট হওয়ার কারণে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে। ভোল্টেজ ইনডিউস হওয়ার কারণে লাউডস্পিকারের কোণের মধ্যে একটা ভাইব্রেশন প্রডিউস হচ্ছে, ঠিক আছে? সো ভাইব্রেশনটা প্রডিউস হওয়ার পরে একটা ফোর্স এক্সার্ট হয়, একটা ফোর্স এক্সার্ট হওয়ার কারণে কিন্তু মানে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। সো এভাবেই কিন্তু লাউডস্পিকারটা কাজ করে। সো দেয়ার ইজ নাও অ্যান অল্টারনেটিং কারেন্ট ইন দ্য লাউডস্পিকার which interact with the magnetic field from the permanent magnet inside the loudspeaker. This produces a forces on the loudspeaker cone. Due to the AC direction of magnetic field is constantly changing, so does the direction of forces produced. Therefore, the loudspeaker cone vibrates. So that's all for today, and we are done with paper 1 of May 2023.